আসসালামু আলাইকুম। শফি মাহমুদ সাগর স্বাগত জানাচ্ছি এনটিভির সকালের খবরে। শুক্রবার শিক্ষার্থীদের পাশাপাশি নিপীড়ন বিরোধী দ্রোহ যাত্রা কর্মসূচি পালন করেছে শিক্ষক, শিল্পী, কবি, সাহিত্যিক, সাংবাদিক, মেডিকেল শিক্ষক সহ নানা শ্রেণী পেশার মানুষ। হামলা মামলা বন্ধ করে সব হত্যার বিচারের দাবি তোলেন তারা। মেজবা হাসানকে সাথে নিয়ে জুনায়েদ আল হাবিবের রিপোর্ট। ছাত্র জনতার মিছিল, স্লোগানে আবারও উত্তাল ঢাকার রাজপথ। শিক্ষার্থীদের উপর নিপীড়ন, নির্যাতন আর হত্যার প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাব থেকে ছাত্র জনতার দ্রোহযাত্রা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার রাজু ভাস্কর্য হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেয়। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক সহ মিছিলে যুক্ত হয় হাজারো মানুষ। কণ্ঠে ছিল ঘৃণা আর প্রতিবাদ। যে রাষ্ট্র শহীদের হত্যার বিচার করতে পারে না, সেই রাষ্ট্রের কাছে আমাদের আর কোনো পতন এখন একমাত্র দাবি। আমাদের এখন একটাই দাবি, রাষ্ট্র সংস্কার। এই এলোপাতারিগুলিতে কার্নিশে বসে যে শিশুটি মারা গেছে, ওর কি অপরাধ ছিল? সেই শিশু কি হতে পারতো আমার বাচ্চা? এটা একটা ক্ষোভ, একটা অন্যায়ের বিরুদ্ধে একটা প্রতিবাদ, একটা জাগ্রত জনতার স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন। একটা জরুরি ভিত্তিতে জাতীয় সরকার গঠন করে আমি অবিলম্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুরোধ করছি, আর মানুষের হাহাকার, আর্তনাদ, অভিশাপ আর নিয়েন না, আপনি চলে যান। এই মুক্ত বাংলাদেশের লড়াই আমাদের এগিয়ে নিতে ঐক্য বজায় রাখতে হবে। এই দেশকেও জনগণের হাতে নিয়ে আসতে হবে। এদিকে প্রতিবাদী অঙ্কন আর গান ও অভিনয়ের মধ্য দিয়ে শ্রাবণের বৃষ্টিতে ভিজেই রাজধানীর ধানমন্ডি এলাকায় প্রতিবাদ জানায় শিল্পী সমাজ। গানে গানে প্রতিবাদ জানায় উদীচী শিল্পগোষ্ঠীর শিল্পীরা। এতগুলো হত্যা করা হয়েছে, এত ছেলে মেয়েদেরকে ধরে অত্যাচার করছে, তার বিচার আমরা চাই। আমি আমার নিজের বাচ্চাকে নিয়ে আজকে দাঁড়িয়েছি এবং এর দ্বারা অন্যান্য মা বাবাকে আহ্বান জানাচ্ছি, আর ঘরে বসে থাকার সময় নেই। সোচ্চার হোক যে হত্যাকাণ্ডের দায় আসলে কার? এই হত্যাকাণ্ডের দায় সরকারের। এর আগে সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ করে মেডিকেল ডেন্টাল শিক্ষকরা। বিক্ষুব্ধ কবি, লেখকরা অবস্থান নেয় বিশ্ব সাহিত্য কেন্দ্রের সামনে। কারওয়ানবাজার এলাকায় মানববন্ধন করে বিক্ষুব্ধ সাংবাদিকরা। বল প্রয়োগ ও গণগ্রেফতার বন্ধ করে অবিলম্বে শিক্ষার্থীদের ৯ দফা দাবি মেনে নেয়ার আহ্বান সবার। জুনায়েদ আল হাবিব, এনটিভি নিউজ, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার বন্ধে ব্যর্থতা এবং ইন্টারনেট সেবা ব্যাহত হওয়ার দায়ভার নিয়ে প্রকাশ্যে তরুণ প্রজন্মের কাছে ক্ষমা চেয়েছেন ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। শুক্রবার বিকেলে নাটোরের সিংড়ায় প্রতিমন্ত্রীর নিজ বাসভবনে আয়োজিত সভায় তরুণ প্রজন্মের কাছে ক্ষমা প্রার্থনা করেন তিনি। আমাদের ভুলের কারণে, আমাদের অবহেলার কারণে, আমাদের ব্যর্থতার কারণে যে সংকটময় পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সেই দায়টা আমরা যেন নিজের কাঁধে নিয়ে আমার তরুণ প্রজন্মের কাছে যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আমি করজোড়ে প্রকাশ্যে আমি ক্ষমা প্রার্থনা করছি। এবং এই ইন্টারনেট ব্যাহত হওয়া, এই সোশ্যাল মিডিয়ার গুজব প্রতিরোধে ব্যর্থ হওয়া, এই সকল কিছু দায় এবং দায়িত্ব, ব্যর্থতা আমি নিজের কাঁধে তুলে নিচ্ছি এবং যে কোনো সিদ্ধান্ত আমি মেনে নেওয়ার জন্য আবারও প্রতিশ্রুতি আমি সকলের সামনে দিচ্ছি। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতার ঘটনায় বিভিন্ন মামলায় জামিন পাওয়া ৪১ জন এইচএসসি পরীক্ষার্থীর মধ্যে ৩৫ জন কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন। এদিকে চট্টগ্রামে ১৬ জন এবং সাতক্ষীরায় ৬ এইচএসসি পরীক্ষার্থী জামিনে মুক্ত হয়েছেন। শুক্রবার সন্ধ্যার পর পর্যায়ক্রমে তাদের কেরানীগঞ্জ কারাগার থেকে বেরিয়ে আসতে দেখা গেছে। এর আগে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট রশিদুল আলম এসব শিক্ষার্থীর জামিন মঞ্জুর করেন। জামিনমুক্ত শিক্ষার্থীদের আইনজীবী বলেন, কোটা সংস্কারের দাবিতে আন্দোলন ঘিরে সহিংসতার ঘটনায় রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা অন্তত ৩৩টি মামলায় সম্প্রতি গ্রেফতার হয়ে ৪১ জন উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী কারাগারে রয়েছেন। এসব শিক্ষার্থীর জামিন চেয়ে তিনি আদালতে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত এই সব শিক্ষার্থীর জামিন মঞ্জুর করেছেন।
আমাদের দাবি যদি যৌক্তিক না হইতো আজকে বাংলাদেশের 95% মানুষ আমাদের সাথে থাকতো না, ঠিক আছে? শুধু কিছু দলপন্থী অন্ধ মানুষ ছাড়া যারা ওই দলের মানুষ তারা ছাড়া বাদবাকি সবাই আমাদের পক্ষে আপাতত। তারা তাদের গুলির জোরে টিকা রয়েছে। আমরা আমাদের হাতে যারা কলম ধরি তারা এখন আমাদের হাতে কলম ছাড়া আর কিছু নেই। না, আমার মানসিক অবস্থা খুবই খারাপ ছিল। আমার ছেলে একটা ভালো ভদ্র ছেলে, আমার ছেলে কোথাও কোনো আড্ডা করে না, কোনো গ্যাঞ্জামে যায় নাই। ওর আম্মু অসুস্থ ছিল, ওর আম্মু একটা পিঠে অপারেশন হয়েছে, ওইটারে আমার ছেলে ড্রেসিং করাইতো, ওর মার সেবা করতো বাড়িতে থেকে। আমি সবসময় বলছি বাবা কোথাও যাবে না, কোথাও যায় নাই, বাসা থেকে কখনো বের হয় নাই। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় ঢাকা মহানগরের বিভিন্ন থানায় 274টি মামলা দায়ের হয়েছে। এসব মামলায় এ পর্যন্ত গ্রেফতার হয়েছে 3011 জন। পুলিশ বলছে গ্রেফতারকৃতরা সরকারি স্থাপনায় ভাঙচুর, অগ্নিসংযোগ সহ নাশকতায় জড়িত। গ্রেফতারকৃতদের বেশিরভাগই জামায়াত ও বিএনপির নেতাকর্মী বলে দাবি আইন শৃঙ্খলা বাহিনীর। বিভিন্ন এলাকায় ব্লক রেড দিয়ে অপরাধীদের ধরতে অভিযান পরিচালিত হচ্ছে। ডিএমপি জানায় সহিংসতায় নাশকতার ঘটনায় গোয়েন্দা তথ্য ও সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করেই জড়িতদের শনাক্ত গ্রেফতার করা হচ্ছে। গোয়েন্দা হেফাজতে থাকা অবস্থায় কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেওয়ার ভিডিও স্টেটমেন্টটি প্রত্যাখ্যান করেছেন বৈষম্য বিরোধীর আন্দোলনের 6 সমন্বয়ক। ডিবি কার্যালয় থেকে ছাড়া পেয়ে শুক্রবার যৌথ বিবৃতিতে একথা জানিয়েছেন তারা। একই সাথে তাদের চলমান আন্দোলন অব্যাহত রাখারও ঘোষণা দিয়েছেন সমন্বয়করা। বিবৃতিতে তারা উল্লেখ করেন তাদেরকে জোর করে খাবার টেবিলে বসিয়ে ভিডিও ও ছবি তোলা হয়। ছেড়ে দেওয়ার আশ্বাস দিয়ে তাদের পরিবারের সদস্যদের ডেকে এনে 13 ঘন্টা বসিয়ে রাখা হয় ডিবি কার্যালয়ে। শিক্ষকরা দেখা করতে গেলে তাদের সাথে শিক্ষকদের দেখা করতে দেওয়া হয়নি। 30 জুলাই রাত থেকে সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের ডিবি হেফাজতে অনশন শুরু করেন। পরে তাদের সাথে যোগ দেন বাকিরা। প্রায় 32 ঘন্টা অনশনের পর মুক্তির প্রতিশ্রুতি পেলে অনশন ভাঙেন তারা। কোটা আন্দোলনকে কেন্দ্র করে প্রতিটি হত্যাকাণ্ড বিচার বিভাগীয় তদন্তের আওতায় আনা হয়েছে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, শিক্ষার্থীরা অশুভ রাজনীতির ঢাল হিসেবে ব্যবহার হোক তা জাতি চায় না। শুক্রবার রাজধানীর ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে এসব বলেন তিনি। রিপোর্ট করছেন রকুন উদ্দিন। শুক্রবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে আয়োজন করা হয় এই সংবাদ সম্মেলন। এ সময় রাখা বক্তব্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, শিক্ষার্থীদের মূল দাবি মানাসহ প্রতিটি হত্যাকাণ্ড বিচার বিভাগীয় তদন্তের আওতায় আনা হয়েছে। তারপরও একটি মহল শিক্ষার্থীদের পেছনে থেকে ফায়দা নেবার চেষ্টা করছে। প্রতিটি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তে বিচার বিভাগীয় তদন্ত কমিশনের সদস্য সংখ্যা এবং আওতা বাড়ানো হয়েছে। জাতিসংঘ সহ যেসব দেশ এই তদন্তের ব্যাপারে আগ্রহ প্রকাশ করে আমরা তাদেরকেও স্বাগত জানাই। তারপরে একটি মহল সরকার বনাম শিক্ষার্থী গেম খেলে ফায়দা লোকটার অপচেষ্টা করছে। তারা কারো অশুভ রাজনীতির ঢাল হিসেবে ব্যবহার হোক, এটা জাতি চায়। শিক্ষার্থীদের হয়রানি না করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলা হয়েছে এবং আটক এইচএসসি পরীক্ষার্থীদের ছেড়ে দেবার বিষয় নিশ্চিত করা হয়েছে বলেও জানান ওবায়দুল কাদের। এছাড়া নাগরিক সমাজের প্রতিনিধিদের মত প্রকাশের ক্ষেত্রে দেশের কথা ভাবারও অনুরোধ জানান তিনি। আমরা ব্যক্তিগত মতের প্রতি শ্রদ্ধা জানাই। তাদের মতামত প্রকাশের সুযোগকে কাজে লাগিয়ে তৃতীয় কোনো স্বার্থান্বেষী মহল যেন উস্কানি সৃষ্টি করে কাজে ব্যবহার না করতে পারে সে বিষয়ে সকলকে দায়িত্বশীল হওয়া উচিত। এ সময় তার কাছে প্রশ্ন ছিল, এখনো আন্দোলন চালিয়ে যাবার ঘোষণার পর শিক্ষার্থীদের সাথে আলোচনার চিন্তা ভাবনা আছে কিনা। সরকার কোনো সিদ্ধান্ত নিলে আপনাদের জানাবো। এদিকে বাদ জুম্মা আওয়ামী লীগের পক্ষ থেকে সহিংসতায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে দেশের মসজিদে দোয়া করা হয়। আর রোববার দেশের সব মন্দির, গির্জা ও প্যাগোডায় প্রার্থনা করা হবে বলে জানানো হয়েছে। রকুন উদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা।
শিক্ষার্থীদের দোয়া ও গণমিছিল কর্মসূচিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ ক্ষমতাসীন দলের সশস্ত্র সন্ত্রাসীদের হামলার কথা উল্লেখ করে নিন্দা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি দমন-পীড়ন বন্ধ করে জাতির কাছে ক্ষমা চেয়ে সরকারকে অবিলম্বে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন। মির্জা ফখরুল শুক্রবার রাতে এক বিবৃতিতে এই আহ্বান জানান। তিনি বলেন, আজ কর্মসূচি বানচাল করতে শুধু হামলা নয়, ফেসবুক, টেলিগ্রাম সহ বিভিন্ন সামাজিক মাধ্যম বন্ধ করে দেয় সরকার। বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, গণমিছিলের কর্মসূচিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ন্যাক্কারজনক সশস্ত্র হামলা চালায়। হবিগঞ্জে হামলায় নিরীহ শ্রমিক নিহত হয়েছেন। এছাড়া ঢাকার উত্তরা, সিলেট, হবিগঞ্জ, খুলনা, চাঁদপুর, লক্ষ্মীপুর সহ দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ ক্ষমতাসীন দলের ক্যাডারদের বাধা, হামলা, গুলি, সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ, লাঠি পেটায় অসংখ্য মানুষ আহত হয়েছেন। সিলেটে সংবাদ সংগ্রহ করতে গিয়ে এক সাংবাদিক গুলিবিদ্ধ হয়েছেন। বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, জাতিসংঘ সহ দেশ বিদেশের কারো কথায় কর্ণপাত না করে হত্যা, নিষ্ঠুর হামলা, নির্যাতন অব্যাহত রেখেছে সরকার। মির্জা ফখরুল ইসলাম অভিযোগ করেন, শিক্ষার্থীদের আন্দোলন কেন্দ্র করে সারা দেশে রেকর্ড সংখ্যক মিথ্যা মামলার সংবাদ প্রকাশিত হয়েছে। আইনজীবীরা মামলার কাগজ তুলতে গেলে না দিয়ে হয়রানি করা হচ্ছে। এসব মামলায় নিরীহ শিক্ষার্থী, জনসাধারণ সহ বিরোধী দলের নেতাকর্মীদের গণগ্রেফতার ও গ্রেফতার বাণিজ্য করা হচ্ছে। তিনি মিথ্যা মামলার প্রতিবাদ জানিয়ে তা প্রত্যাহার এবং গ্রেফতার বাণিজ্য বন্ধ করার দাবি জানান। শুক্রবার দিনভর রাজধানী জুড়ে ছিল বৃষ্টির দাপট। বেশিরভাগ এলাকায় থেমে থেমে হয়েছে বৃষ্টি। এতে বিপাকে পড়েছেন নগরবাসী। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় ভোগান্তি কিছুটা কম হলেও জরুরি প্রয়োজনে যারা বেরিয়েছেন পরিবহন সংকটে পড়তে দেখা যায় অনেককে। দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ বৃষ্টিতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে। রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টির পানি জমে দুর্ভোগ সৃষ্টি হয়েছে। সপ্তাহ জুড়ে এই বৃষ্টিপাত চলতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। বাড়তে পারে বৃষ্টির পরিমাণও। বর্ষার এই মৌসুমে বায়ুর প্রভাবে রাজধানী সহ দেশের অনেক অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে বলেও জানায় আবহাওয়া অফিস। কয়েকদিনের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে কক্সবাজার, বান্দরবান ও খাগড়াছড়ি সহ বিভিন্ন এলাকায় প্লাবিত হয়েছে অন্তত 100 গ্রাম। পানিবন্দী লাখো মানুষ। এদিকে বান্দরবানে পাহাড় ধসে কয়েকটি স্থানে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন আছে। টানা বর্ষণের কারণে পাহাড়ি ঢল ও বন্যায় খাগড়াছড়ি পৌরসভা ও সদর উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। চেঙ্গি ও মাইনি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কয়েকটি এলাকার হাজারো পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। খাগড়াছড়ি চট্টগ্রাম প্রধান সড়ক দিয়ে পানি প্রবাহিত হওয়ায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। কক্সবাজারের মাতামুহুরী ও বাঁকখালী নদীর কমপক্ষে 10টি পয়েন্টে বেড়িবাঁধ ভেঙে তলিয়ে গেছে বিস্তীর্ণ এলাকা। পানি ঢুকে পড়েছে উখিয়া, টেকনাফ, চকরিয়া, পেকুয়া ও রামু সদর উপজেলার 70টি গ্রামে। অন্যদিকে বান্দরবানে কয়েকদিনের টানা বর্ষণে নাইখংছড়িতে ঘুমধুম, তম্বু সীমান্তবর্তী এলাকায় 5টি গ্রাম প্লাবিত হয়েছে। বৃষ্টিতে কয়েকটি স্থানে পাহাড় ধসে বান্দরবানের সঙ্গে থানচি উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। দুদিনে ভারী বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি পানি বেড়ে ফেনীর মুহুরী, কহুয়া ও ছিলনিয়া নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্লাবিত হয়েছে 10টি গ্রাম। এছাড়া টানা বৃষ্টিতে চাঁদপুর, ঝালকাঠি সহ বিভিন্ন জেলা শহর এবং নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বরিশালেও ভারী বৃষ্টিপাতে নগর জুড়ে সৃষ্টি হয়েছে জলবদ্ধতা। দুর্ভোগে পড়েছেন নগরবাসী। বাজারে চালসহ বেশিরভাগ নিত্যপণ্যের দামই চড়া। নতুন করে দাম না বাড়লেও 2 সপ্তাহ ধরে প্রায় সব ধরনের চাল বিক্রি হচ্ছে বাড়তি দামে। এছাড়া আলুর কেজিও 60 টাকা আর পেঁয়াজের কেজি এখন 110 টাকা। তবে কিছুটা কমতির দিকে সব ধরনের মুরগির দাম। হাসানুল শাওনের রিপোর্ট। গেল সপ্তাহে হঠাৎই দাম বেড়ে যায় সব ধরনের চালের। বাজারে এখন সেই চড়া দামেই বিক্রি হচ্ছে চাল। মিনিকেটের কেজি এখন 70 টাকা, আটাশ 55 টাকা আর স্বর্ণার কেজি বিক্রি হচ্ছে 50 টাকায়। চালের এই বাড়তি দামে হতাশ সাধারণ ভোক্তারা। এখন তো 100-150 টাকা মানে বস্তা প্রতি বাইরে গেছে। এখন তো মানুষের ক্রেতার ক্রয় ক্ষমতার মানে ক্রেতার ক্রয় ক্ষমতার বাইরে সব। সাধারণ মানুষের তো এখন তো খুব অবস্থা খুবই করুণ। বিক্রেতারা বলছেন সহসাই চালের দাম কমার সম্ভাবনা নেই। আর সাম্প্রতিক এই দাম বৃদ্ধির জন্য তারা দুষছেন বড় বড় কোম্পানি আর মিল মালিকদের। বড় বড় কোম্পানিরা করে, মিলাররা করে, তারা যদি স্টক না করে তা সারা বছর কীভাবে চালাবে? তাদের কাছে মনে করেন পর্যাপ্ত পরিমাণে ধান আছে, চাল আছে, তারাই কিন্তু বাজারটা নিয়ন্ত্রণ করে, তারা বাড়ায় উঠায়। টিয়া করে কেজিতে বাড়ছে, বাড়ার পরে এখন 1 সপ্তাহ ধরে একভাবেই শীতলে আছে।
আর কমার আমার মনে হয় না কমবে করিয়া কমার সম্ভাবনা নাই। অনেকদিন ধরেই বাড়তি আলুর দাম কেজি বিক্রি হচ্ছে 60 টাকায়, আর দেশি পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে 110 টাকায়। তবে বাজারে কমতির দিকে সব ধরনের মুরগির দাম। ব্রয়লারের কেজি এখন 170 টাকা, আর সোনালী বিক্রি হচ্ছে 270 টাকায়। পাইকারি বাজার সাপ্লাই বর্তমান খুব কম। এখন অবস্থা দেশের যে অবস্থা কারণে বাজারে কাস্টমারই নেই। যদি একটা কাস্টমার আছে ওই 10টা নেয়, সে 5টা নিচ্ছে। এছাড়া সবজির দাম কিছুটা বাড়তি। পেঁপে আর পটল ছাড়া প্রায় সব সবজির কেজি প্রতি দাম 60 টাকার ওপরে। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। পরিবহন ভাড়া বৃদ্ধির কারণে বাজারে অনেক পণ্যের দাম বাড়তি জানিয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, বিভিন্ন রুটের ট্রাক ভাড়া নির্ধারণ করে দেওয়ার চেষ্টা করছে সরকার। শুক্রবার সকালে ঢাকায় টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম পরিদর্শন শেষে তিনি আরও জানান, নিত্যপণ্য পরিবহনে দূরত্ব অনুযায়ী ট্রাকের ভাড়া বেঁধে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। কম দামে পেঁয়াজ বিক্রির উদ্দেশ্যে টিসিবির মাধ্যমে পেঁয়াজ আমদানির চেষ্টা চলছে বলেও জানান বাণিজ্য প্রতিমন্ত্রী। এছাড়া বাজারে চালের সংকট নেই জানিয়ে আহসানুল ইসলাম টিটু বলেন, চালের বাজারে সরকারের তদারকি জোরদার করা হচ্ছে। পরিবহন খরচাটাও বেড়ে গেছে। যে ট্রাক ভাড়া ছিল হয়তো 10,000 টাকা, ওইটা ডাবল হয়ে 20,000 টাকা হয়ে গেছে। যেটা ছিল 20, ওইটা 35 হয়ে গেছে। আমরা চেষ্টা করতেছি যে যারা ট্রাক মালিক আছে তাদের সাথেও বাসের যেরকম ভাড়া নির্ধারণ, আমরা মানে দূরত্ব ভেদে এইটার যদি আমরা নির্ধারণ করে দিতে পারি, তাহলে আমাদের এই জিনিসগুলোর দাম কমে আসবে। আমরা ইনশাল্লাহ চেষ্টা করতেছি পেঁয়াজের সরবরাহটা ভারত থেকে বাড়ানোর জন্য, এবং টিসিবি নিজেও চেষ্টা করতেছে। আমরা রমজানে যেভাবে পেঁয়াজ নিয়ে আসছিলাম, আমরা টিসিবির মাধ্যমে পেঁয়াজ এনে অন্তত ঢাকা এবং শহরের আশেপাশে আমরা পেঁয়াজটা টিসিবির মাধ্যমে দিব। এই ছিল সকালের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntv.com। এছাড়া এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।